ওয়েলকাম টু সেনেট নেটসেট পেপার 1 বর্ধমান। আজকের ক্লাসটি হচ্ছে লাইভ স্যাম্পল ক্লাস, অর্থাৎ যে সেকেন্ড স্যাম্পল ক্লাস হয়েছিল লাইভ ক্লাস গুগল মিটে, তার রেপ্লিকেট অর্থাৎ তার ব্যাকআপ ক্লাস, যেটা ইউটিউব ব্যাকআপ হিসেবে আমাদের ক্লাস অনলাইন লাইভ ক্লাসের ব্যাকআপ হিসেবে রাখা হয়। তো আরেকবার আমরা রিমাইন্ড করে নেব, আমাদের কোর্সের ফি হচ্ছে 400 পার মান্থ, 5 মান্থসের কোর্স। জেনারেলি গুগল মিটে মাধ্যমে অনলাইন লাইভ ব্রডকাস্ট করা হয়। এছাড়াও কোনো কারণে হয়তো স্কাইপ লাইট বা টিচমেন্ট এই জাতীয় বিভিন্ন অ্যাপের মাধ্যমে ব্রডকাস্ট করা হয়ে থাকে। ব্যাকআপ রাখা হয় ইউটিউব ব্যাকআপ হিসেবে রাখা হয়, অথবা স্কাইপের রেকর্ডিং হিসেবে রাখা হয়, অথবা টিচমেন্টেও রেকর্ডিং হিসেবে ক্লাস রাখা হয়। আর নর্মালি ব্যাচ শুরু হয় জানুয়ারি ফেব্রুয়ারি সময় করে, অথবা জুন এবং জুন জুলাই সেশনে। অর্থাৎ ফার্স্ট সেশন হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি সময় করে, অর্থাৎ নেট পরীক্ষার পরেই। আবার জুন জুলাই করে সেকেন্ড সেশন শুরু করা হয় নেট পরীক্ষার পরেই। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। এবার আমরা আসব আগের দিন যতগুলো ইউনিট হয়েছিল। আগের দিন যে ইউনিটগুলো হয়েছিল ইউনিট 5 পর্যন্ত হয়েছিল, 1 to 5। আজ আমরা 6 to 10 পর্যন্ত দেখব। তো প্রথম আমাদের যে ইউনিট রয়েছে সেটা হচ্ছে লজিক্যাল রিজনিংয়ের ইন্ডিয়ান লজিক পার্ট। ইন্ডিয়ান লজিকে মধ্যে যা যা রয়েছে সিলেবাসে, তার মধ্যে 6 প্রামানাস রয়েছে। তো এই 6 প্রামানাস নিয়ে আমরা আলোচনা করব। প্রামানাস মানে হচ্ছে মিনস অফ নলেজ, অর্থাৎ যার মাধ্যমে আমরা নলেজ আর্ন করি, নলেজ গেইন করি, নলেজ অ্যাকুয়ার করি। অর্থাৎ যেমন চোখে আমরা দেখে কোনো কিছু শিখলাম, বা কোনো বই পড়ে আমরা শিখলাম। তো এই যে বই পড়ে শিখছি, এগুলো হচ্ছে এক একটা মাধ্যম। এই মাধ্যমগুলোকে বলা হয় প্রামানাস। তো এগুলো 1/6টি প্রামানা আছে। তো এই 6টি প্রামানাকে আমরা 1 by 1 দেখে নেব। প্রথমেই বলা ভালো যে এটা কিন্তু ডিটেল ক্লাস নয়, যে প্রামানা কোথা থেকে এলো, এর উৎস কী, এগুলো ডিটেলসে আমরা এখানে আলোচনা করছি না। আমরা এখানে একটা শর্ট সামারি দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমেই আমরা আসবো যে প্রত্যক্ষ বা বাংলায় যেটা বলা হয় প্রত্যক্ষ, কোনো কিছু প্রত্যক্ষ করা, যেমন চোখে দেখা বা কানে শোনা, এগুলো হচ্ছে প্রত্যক্ষ করা। তো প্রত্যক্ষ মিন্স নলেজ গেইন থ্রু পারসেপশনের মাধ্যমে নলেজ গেইন করা। এটা দু রকমের হয়, একটা ইন্টারনাল বা এক্সট্রা অর্ডিনারি, আর একটা এক্সটার্নাল বা অর্ডিনারি। তো ইন্টারনাল মানে অভ্যন্তরীণ, যা কিছু স্মৃতি থেকে যদি কোনো কিছু অর্জন করি, এরকম মনের ভেতরের ব্যাপার, কগনিটিভ। আর এক্সটার্নাল ব্যাপার হচ্ছে যেগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য, যেমন হিয়ারিং, সিইং, স্মেলিং, টাচিং, টেস্ট, এই ধরনের ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলো হচ্ছে এক্সটার্নাল। আর স্মৃতি যদি হয় তো সেগুলো হচ্ছে মেমোরিজ, সেগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল পারসেপশন। অর্থাৎ কোনো কিছু আমরা দেখেছি, মার্কেটে গিয়ে কোনো শিশু একটা কিছু দেখেছে, ঠিক পরের দিন সেই শিশুটি গিয়ে ওই জিনিসটাকে দেখে চিনতে পারলো, দেখে রিমেম্বার করতে পারলো। এই যে নলেজটা, এটা হচ্ছে মেমোরি থ্রু মেমোরি, অর্থাৎ এটা হচ্ছে প্রত্যক্ষ থেকে এসছে এবং ইন্টারনাল অর্গানের ইন্টারনাল হিসেবে সেভ হয়ে গেছে, মেমোরিতে সেভ হয়ে গেছে। তো যাই হোক, আমাদের বিষয় হচ্ছে যে প্রত্যক্ষ মানে হচ্ছে নলেজ গেইন থ্রু পারসেপশন। এরপর আসবো আমরা অনুমানা। বাংলায় যেটা বলা হয় অনুমান, অর্থাৎ মিনস অফ ইনফারেন্স।
তো এটা জিনিসটা কীরকম, যে অনুমানা ইজ বেসড অন পারসেপশন, পারসেপশনের উপর ভিত্তি করেই অনুমানটা হয়। অর্থাৎ যা কিছু আমি আগে দেখিনি, আগের থেকে জানি না, আগের কোনো নলেজ নেই, সেই বিষয়ে আমরা কোনো কিছু অনুমান করতে পারবো না। সেই বিষয়টা যেটা সম্পূর্ণ আননোন, সেই বিষয়ে আমরা কি করে অনুমান করব? অনুমান করতে পারবো না। কিন্তু যা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান আছে, নলেজ আছে, সেই বিষয় সম্পর্কে, অর্থাৎ পারসেপশন হয়েছে আগে অলরেডি, তো সেই বিষয়ে আমরা অনুমান করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা মেঘ দেখেছি, ক্লাউডের পরে বৃষ্টি হতে দেখেছি, রেন হতে দেখেছি, এই নলেজটা আমাদের আছে অলরেডি। এবার ধরা যাক আকাশে মেঘ দেখা গিয়েছে, তাহলে কি করতে পারি আমরা? কি অনুমান করতে পারি না? বৃষ্টি হতে পারে, রেন হতে পারে, এটা আমরা অনুমান করছি। তো এটা হচ্ছে এক ধরনের অনুমান। তো অনুমান আবার কয়েক ধরনের ভাগ আছে। পূর্বাভাত অনুমান, প্রায়োরাই, শেষাভাত অনুমান, পোস্টেরিয়রাই, অ্যান্ড সামান্য দূরস্থ অনুমান, কমনলি সিন। পূর্বাভাত অনুমান মানে হচ্ছে মেঘ দেখেছি কিন্তু বৃষ্টি হয়নি, তখনও বৃষ্টিটাকে আমরা অনুমান করলাম, অর্থাৎ ঘটনাটা ঘটেনি কিন্তু আমরা আগের থেকে অনুমান করছি, পূর্বেই আমরা অনুমান করছি। পূর্বাভাস বলতে পারি আমরা। কিন্তু শেষাভাত মানে হচ্ছে বৃষ্টিটা হয়ে গেছে, অর্থাৎ রাস্তায় জলময় হয়ে আছে, নালা দিয়ে জল বইছে, গাছের পাতাগুলো ভিজে ভিজে আছে, আমরা কিন্তু বৃষ্টি হতে দেখিনি। এবার আমরা অনুমান করছি নিশ্চয়ই বৃষ্টি হয়েছে একটু আগেই, জাস্ট একটু আগেই বৃষ্টিটা হয়েছে, যে কারণে রাস্তাঘাট জলে ভিজে গেছে। বৃষ্টিটাকে আমরা দেখিনি, মনে করো আমি অন্য কোনো জায়গা থেকে এসেছি যেখানে বৃষ্টি হয়েছে সেখানে, তো বৃষ্টিটাকে আমরা দেখিনি, অর্থাৎ এটা ঘটে গেছে আগে, বৃষ্টিটা ঘটে গেছে কিন্তু আমরা দেখছি রাস্তা জলমগ্ন হয়ে আছে। তো সেটা দেখে, অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা অনুমান করছি কি পূর্বের কারণটাকে আমরা অনুমান করছি। তাহলে যদি কারণটাকে আমরা অনুমান করি সেটাকে বলবো শেষাভাত। বৃষ্টিটাকে, রেনটাকে আমরা অনুমান করছি, এখানে আমরা কি অনুমান করছি? রেনটাকে আমরা অনুমান করছি কখন না পূর্বে, ঘটনা ঘটেনি। কজটাকে দেখে এফেক্ট, এখানে বৃষ্টিটা হচ্ছে এফেক্ট, ক্লাউড হচ্ছে কজ, ক্লাউডকে দেখে আমরা এফেক্টটাকে অনুমান করছি। এখানে কি, এখানে রাস্তাঘাট জলময় হয়ে আছে, ওয়াটার দেখে আমরা কি করছি? রেনটাকে অনুমান করছি, অর্থাৎ কজটাকে অনুমান করছি। এই হচ্ছে ডিফারেন্স। কমনলি সিন মানে হচ্ছে যেখানে ধোঁয়া ওড়ে, যেখানে স্মোক দেখা যায়, ধোঁয়া ওড়ে, নর্মালি সেখানে ফায়ার দেখা যায়, এটা জেনারেলি কমনলি সিন। এবার কোনো জায়গায় ধোঁয়া উঠছে, ধরা যাক কোনো একটা দূরের পাহাড়ে ধোঁয়া উঠছে, সেই স্মোক দেখে আমরা অনুমান করতে পারি নিশ্চয়ই ওখানে ফায়ার আছে বা আগুন লেগেছে বা আগুন জ্বলছে। কেন অনুমান করি না? এটা কমনলি সিন, সচরাচর একসঙ্গেই ঘটে থাকে, আগুন থাকলে ধোঁয়া থাকে, এরকম ব্যাপার। অর্থাৎ একটাকে দেখে আর একটাকে সহজেই অনুমান করে নেওয়া যায়। নেক্সট আমরা আসবো উপমান। উপমান মানে হচ্ছে কম্প্যারিজন, বা এটাকে বলা হয় অ্যানালজি। অর্থাৎ এই ধরনের, এখন এনটিএতে দিচ্ছে যে একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে হুইচ টাইপ অফ লজিক, তো তখন বলতে হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যানালজি মানে হচ্ছে কম্প্যারিজন, তুলনা। এখানে র্যাবিটের সঙ্গে র্যাটের তুলনা করা হয়েছে। কীরকমভাবে? র্যাবিট ইজ লাইক এ র্যাট, ইট হ্যাজ, আরও অ্যাডিশনাল কিছু ফিচার্স আমরা বলতে পারি, ইটস কালার ইজ হোয়াইট, ইট ইজ এটসেট্রা, এরকমভাবে অনেক কিছু অ্যাড করতে পারি, সেগুলোকে বলবো আমরা অ্যাট্রিবিউট। র্যাবিট হচ্ছে সাবজেক্ট, র্যাট হচ্ছে অবজেক্ট, আর আদার্স যদি কিছু বর্ণনা দিয়ে থাকি সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো এটা হচ্ছে উপমান, তুলনা। জেনারেলি এগুলোকে লাইক টাইক এই ধরনের ওয়ার্ড দিয়ে এগুলোকে অ্যাড করা থাকে এবং
একটা স্টেটমেন্ট এনটিএতে দেয়, সেই স্টেটমেন্টটি তুলনা করে সেই স্টেটমেন্টটি কোন ধরনের লজিক সেটা আমাদেরকে বলতে হয়। নেক্সট, অর্থপত্তি। অর্থপত্তি means presumption, postulation or derivation from circumstances। কোনো ঘটনা থেকে অর্থপত্তি অর্থাৎ অনুমানের সঙ্গে এটার আলাদা আছে। অনুমানে জাস্ট অনুমান করা হচ্ছে, কিন্তু এখানে একটা ডেরিভেশন করা হচ্ছে, একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, একটা ভাবনা চিন্তার মধ্য দিয়ে রেজাল্টটা আসছে। অনুমানের ক্ষেত্রে কিন্তু অতখানি ভাবনা চিন্তার ব্যাপার থাকছে না। জেনারেলি টু অর মোর কনফ্লিক্ট ফ্যাক্টস যদি থাকে, এমন কিছু ঘটনা, এমন কিছু ব্যাপার যেগুলো সাধারণত ম্যাচ করছে না, কনফ্লিক্ট হচ্ছে, কন্ট্রাডিক্টরি হচ্ছে, তো সেগুলোকে জেনারেলাইজ করার জন্য অন্য একটা থার্ড ফ্যাক্টরকে আমাদের আনতে হয়। তো সেই থার্ড স্টেটমেন্ট আনতে হয়। তো সেই স্টেটমেন্ট হচ্ছে কি না অর্থপত্তি, ডেরিভেশন। একটা এক্সাম্পল দেওয়া যাক, ফেমাস এক্সাম্পল, দেবদত্ত ডাজ নট ইট ডিউরিং ডে টাইম। দেবদত্ত একজন হিউম্যান বিইং, সে দিনের বেলা খায় না, তাকে দেখা যায়নি, দিনের বেলা খেতে দেখা যায়নি, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। বাট হি ইজ ফ্যাট অ্যান্ড স্ট্রং, কিন্তু সে ফ্যাট, মোটা এবং স্ট্রং, কি করে সম্ভব? এটা তো একটা কনফ্লিক্ট হচ্ছে যে দেবদত্ত দিনের বেলা খায় না অথচ সে ফ্যাট এবং স্ট্রং। কি করে সম্ভব? একজন হিউম্যান বিইং খাচ্ছে না অথচ স্ট্রং এবং ফ্যাট। কারণ এখানে একটা থার্ড ফ্যাক্টর আমাদের আনতে হবে, থার্ড ফ্যাক্ট। সেটা কি? সেই ঘটনাটা কি না দেবদত্তা ইট ডিউরিং নাইট। এই যে ব্যাপারটা, এই একটা ফ্যাক্ট যদি এর সঙ্গে জুড়ে দেওয়া যায় তাহলে ব্যাপারটাকে এক্সপ্লেন করা সম্ভব। তাহলে এই যে ঘটনাটা, এটা অনুমানের থেকে আলাদা, কেননা এই বিষয়টাকে, কনফ্লিক্টটাকে দূর করার জন্য অন্য একটা থার্ড ফ্যাক্ট যেটা ডিরাইভ করা হচ্ছে, যেটা অ্যাজিউম করা হচ্ছে, এটা হচ্ছে অর্থপত্তি। নেক্সট, অনুপলব্ধি। অনুপলব্ধি মানে যা উপলব্ধ নয়, অর্থাৎ অনুপলব্ধি মানে অভাব, মিনস অফ নন পারসেপশন, যা দেখা যাচ্ছে না। নেগেটিভ কগনিটিভ প্রুফ। নেগেটিভ প্রুফ, দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস। মনে করো তোমার একটা স্টাডি টেবিল আছে, রেগুলার পড়তে বসার আগে তুমি দেখছো তোমার মা গ্লাসে করে এক গ্লাস ওয়াটার রেখে দিয়ে যাচ্ছে। এবার সাডেনলি এমন একটা দিন যেদিন শুধুমাত্র গ্লাসটা রয়েছে, কোনো ওয়াটার নেই। অর্থাৎ তুমি জানো যে গ্লাসে ওয়াটার থাকে, কিন্তু দেখছো যে গ্লাসে ওয়াটার নেই। তাহলে নেই, এই যে না থাকাটাও একটা নলেজ। এই যে নেই, এর অস্তিত্ব নেই, নন এক্সিস্টেন্স, এটাও অনুভব করছি আমরা। তো সেটাই হচ্ছে নেগেটিভ কগনিটিভ প্রুফ, অর্থাৎ নন পারসেপশন, অর্থাৎ নো ওয়াটার ইন দ্য গ্লাস, নো এর সেন্স, এটা হচ্ছে অনুপলব্ধি, অভাব। আমরা গ্লাসে জলের অভাব অনুভব করছি, বা গ্লাসে জল নেই, জিরো ওয়াটার, এটাই হচ্ছে আমাদের অনুপলব্ধি। এরপর নেক্সট সিক্সথ প্রামাণা হচ্ছে শব্দ। শব্দ মানে হচ্ছে টেক্সট। ধরা যাক কোনো একটা ফেমাস বুক, যা আমরা বিশ্বাস করি, যা পড়ি, যা থেকে আমরা নলেজ আর্ন করি। রিলায়েবল টেক্সট, অর্থাৎ যে কোনো বই নয়, ভুলে ভরা বই নয়, এই বইটি অথেন্টিসিটি আছে, এই ধরনের কোনো বুক হতে পারে। শুধুমাত্র বুককেই কিন্তু শব্দ বলবো না, বইয়ের যে ওয়ার্ড রয়েছে সেগুলোকে শব্দ বলবো না। শব্দ হতে পারে কোনো স্পিচ হতে পারে। স্পিচ অফ হোয়াট? স্পিচ অফ কোনো টিচারের স্পিচ, যে টিচারকে আমরা মেনে চলি এবং গুড টিচার, যিনি সত্য কথা বলেন, তার স্পিচ হতে পারে। অর্থাৎ রিলায়েবল হতে হবে। টেস্টিমনি অফ পাস্ট অর প্রেজেন্ট রিলায়েবল এক্সপার্টস, অর্থাৎ কোনো মুনি ঋষির, পাস্ট মানে অতীতকালে হয়তো কোনো মুনি ঋষি কোনো কথা বলে গিয়েছেন,
কোনো এক্সপার্ট কথা বলে গিয়েছেন, অথবা প্রেজেন্ট টাইমে কোনো টিচার, কোনো মহর্ষি কথা বলেছেন, সেগুলো হচ্ছে শব্দ, যেগুলো আমরা বিশ্বাস করি, যেগুলো মেনে চলি, যেগুলোর থেকে আমরা নলেজ সত্য বলে ধরে নিই, সত্য যেগুলো। এটা দু রকমের, একটা হচ্ছে লৌকিকা, একটা অলৌকিকা। অলৌকিকা মানে হচ্ছে ডিভাইন, মানে ঈশ্বর বলেছেন এরকম, ঈশ্বরবাদ, যেমন বেদকে আপ্তবাক্য বলা হয়, মানে বেদ ঈশ্বরের বাণী এরকম বলা হয়। অলৌকিকা। লৌকিকা মানে হচ্ছে সেকুলার, অর্থাৎ জনগণের দ্বারা, মানে জনসাধারণ বলছেন, কিন্তু সেগুলো রিলায়েবল, এই ধরনের বিষয়। তাহলে এই হচ্ছে আমাদের 6 প্রামানাস। এটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং নিউ টপিক ইন ইন্ডিয়ান লজিক। নেক্সট আমাদের টপিক হচ্ছে ইউনিট 7, ডেটা ইন্টারপ্রিটেশন। ঠিক আগের স্যাম্পল 1 ক্লাসে আমরা দেখেছিলাম প্যাসেজ একদিনে শেখা একটু জটিল বিষয়। প্যাসেজ হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। এখানেও ডেটা ইন্টারপ্রিটেশন কিন্তু প্র্যাকটিসের ব্যাপার। এটা হঠাৎ করে একদিনে কিন্তু শেখা সম্ভব নয়, দীর্ঘদিনের প্র্যাকটিস করতে হবে। তো জেনারেলি আমাদের অনলাইন ক্লাসে পার উইক একটা করে ডেটা সলভ করতে দেওয়া হয়, এবং সেটা কিভাবে সলভ করতে হবে নিজেকে সলভ করতে দেওয়া হয়, তারপর ভিডিও লেকচারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় ঠিক এইভাবে এটা সলভ করতে হবে, এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, এমনকি ক্যালকুলেশন পর্যন্ত কিভাবে শর্টকাটে করা হয় সেটা বুঝিয়ে দেওয়া হয়। তবু আমরা এখানে জেনে নেব, যারা অনলাইন ক্লাস করবে না তাদের জন্য, এভারেজ, রেশিও, পার্সেন্টেজ, অ্যাপ্রক্সিমাইজেশন, ফ্র্যাকশন, এই সমস্ত টপিকগুলি একটু ভালোভাবে আমাদেরকে জেনে নিতে হবে। কেননা রেশিও দিয়ে, এভারেজ দিয়ে, পার্সেন্টেজ দিয়ে বিভিন্ন প্রশ্ন, ডেটা ইন্টারপ্রিটেশন বলে আলাদা কোনো টপিক নয়। আসলে এটা এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু এখানে করা হয়ে থাকে। একটা ডেটা দেওয়া থাকে, একটা টেবিল দেওয়া থাকে, বা একটা গ্রাফ দেওয়া থাকলো, তার মধ্যে থেকে বিভিন্ন বিষয়ের এভারেজ জানতে চাইলো, বা রেশিও জানতে চাইতে পারে, বা পার্সেন্টেজ জানতে চাইতে পারে, এরকম ব্যাপার। গ্রোথের ফর্মুলা, অর্থাৎ ইনক্রিজ ডিক্রিজ ফর্মুলা, এটা আমাদেরকে জানতে হয়। ফর্মুলাটা কি না, ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই ইনিশিয়াল ইন্টু 100, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ ইনক্রিজ অথবা পার্সেন্টেজ অফ ডিক্রিজ। ইনিশিয়াল মানে যার সাপেক্ষে আমাদের চেঞ্জটা হচ্ছে। ধরা যাক 2002-তে রাইসের প্রোডাকশন হচ্ছে 800 কুইন্টাল। এবার 2006-এ মনে করা যাক রাইসের কুইন্টাল হচ্ছে 1200 কুইন্টাল। তাহলে এই যে কতটা ইনক্রিজ হয়েছে এটা আমরা যদি বের করতে চাই, ইনিশিয়াল হচ্ছে এটা যে ইয়ারের রেসপেক্টে চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে ইনিশিয়াল, অর্থাৎ 2000 এখানে হচ্ছে ইনিশিয়াল। অন্যদিকে ফাইনাল হচ্ছে 1200, এটা হচ্ছে ফাইনাল ভ্যালু। তাহলে ফাইনাল ভ্যালু মাইনাস ইনিশিয়াল ভ্যালু ডিভাইডেড বাই ইনিশিয়াল ইন্টু 100 করে দিলেই পার্সেন্টেজ অফ চেঞ্জটা আমরা পেয়ে যাব, এটা ইনক্রিজ হয়েছে। আবার যদি ঠিক উল্টো প্রশ্নটা করতো যে 2002-তে 2006-এর তুলনায় কত পার্সেন্ট লেস রয়েছে, তখন আমাদের ফাইনাল, যাকে আমরা বের করতে চাইছি সেটা হচ্ছে ফাইনাল, যেটা আমার টার্গেট ভেরিয়েবল, যেটাকে আমরা বের করতে চাইছি। না, 2002-তে কত পার্সেন্ট কম হয়েছে এটা আমরা জানতে চাইছি। তাহলে 2002-এর ভ্যালুটা হচ্ছে ফাইনাল, যেটা আমরা বের করতে চাইছি সেটা ফাইনাল। ইনিশিয়াল হচ্ছে 1200 ডিভাইডেড বাই 1200, এটা। যদি আমরা 2002-এর ভ্যালুটা কত পার্সেন্ট কম 2006-এর তুলনায় যদি জানতে চাই, তাহলে কিন্তু ইনিশিয়াল ফাইনালটা উল্টে যাচ্ছে। আর যদি বলতো যে 2006-এ কত পার্সেন্ট বেশি, তাহলে কিন্তু ইনিশিয়াল ফাইনালটা উল্টো হতো, 1200টা হতো ফাইনাল, 800টা ইনিশিয়াল। ফর্মুলা হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই ইনিশিয়াল ইন্টু 100। গ্রোথের ক্ষেত্রেও এই ধরনের ফর্মুলা প্রযোজ্য। তো আমরা এটাকে এভাবেও লিখে থাকি অনেক সময়, ফাইনাল মাইনাস প্রিভিয়াস, বা কারেন্ট মাইনাস প্রিভিয়াস বাই প্রিভিয়াস ইন্টু 100,
এভাবেও আমরা লিখে থাকি। এটা এই ফর্মুলাটা ভেরি ইউজফুল, মেনি টাইমস ইউজ হয়ে থাকে এটা। তো এই কয়েকটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। তার প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের ডেটাগুলো ভালোভাবে প্র্যাকটিস করলেই ডেটার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা আসবো আইসিটি। আইসিটিতে বিভিন্ন ধরনের টপিক রয়েছে, তার মধ্য থেকে আমরা চয়েস করেছি ইমেল, কেননা ইমেল থেকে প্রচুর প্রশ্ন আসে। তো ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেল। তো এই ইমেলের কতকগুলো প্রোটোকল রয়েছে, কতকগুলো নির্দিষ্ট প্রোটোকল মেনে ইমেলটা সেন্ড হয় বা রিসিভ করা যায়। তো সেই প্রোটোকলগুলোর ইম্পর্ট্যান্ট প্রোটোকল, তো সেগুলোর ফুল ফর্ম আমরা দেখে নেব। এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, ট্রান্সমিশন নয়, কিন্তু অনেক সময় ভুল হয়ে থাকে, এটা হচ্ছে ট্রান্সফার প্রোটোকল। সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল এটা কিসের জন্য ব্যবহার করা হয়? টু সেন্ড মেসেজ বা মেলটা সেন্ড করার জন্য ব্যবহার করা হয়। এই প্রোটোকলটা ইউজফুল। পিওপি এর ফুল ফর্ম হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। 3 মানে হচ্ছে অনেক সময় পিওপি V3 এরকমও লেখা থাকে। তো এর মানে হচ্ছে 3 মানে হচ্ছে ভার্সন 3, অর্থাৎ থার্ড ভার্সন। পোস্ট অফিস প্রোটোকলের থার্ড ভার্সনটি কিসের জন্য ব্যবহার করা হয়? না, রিসিভিং অর রিট্রিভিং মেসেজ, অর্থাৎ ইনবক্সে যে মেসেজ আসে সেন্ড করার জন্য ব্যবহার করা হয় এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। কিন্তু মেসেজ বা মেল রিসিভ করার জন্য বা রিট্রিভ করার জন্য ব্যবহার করা হয় পোস্ট অফিস প্রোটোকল, যার ভার্সন হচ্ছে 3। MIME, এই প্রোটোকলটির ফুল ফর্ম হচ্ছে মাল্টিপারপাস ইন্টারনেট মেইল এক্সটেনশন, অর্থাৎ মাল্টিপারপাস মানে হচ্ছে বিভিন্ন বিষয়ের ব্যবহার করা হয়, অর্থাৎ মাল্টিমিডিয়া ফাইল ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করা হয়। টু মুভিং মাল্টিমিডিয়া ফাইলস থ্রু ইমেল। মাল্টিমিডিয়া ফাইল মানে হচ্ছে ধরা যাক টেক্সট ছাড়াও তো অনেক কিছু থাকে, টেক্সট ছাড়াও ধরা যাক কোনো ইমেজ, ইমেলের মাধ্যমে কোনো ফটো পাঠাতে হবে, বা হয়তো কোনো শর্ট ভিডিও 10 MB 15 MBর মধ্যে কোনো শর্ট ভিডিও আমরা পাঠাতে চাইছি। তো সেটা কি করতে হবে? সেটা কোন প্রোটোকলের দ্বারা সেন্ড করা হয় বা রিসিভ করা হয়? সেটা হচ্ছে MIME, মাল্টিপারপাস ইন্টারনেট মেইল এক্সটেনশন। IMAP, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। এই প্রোটোকলটি হচ্ছে পোস্ট অফিস প্রোটোকলের অল্টারনেটিভ অফ পোস্ট অফিস প্রোটোকল ফর মেসেজ রিট্রিভাল, অর্থাৎ আরও মডিফাইড এবং নতুন। এটা IMAP, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, রিট্রিভ করার জন্য, রিসিভ করার জন্য। তো এই প্রোটোকলগুলো খুবই ইম্পর্টেন্ট, ফুল ফর্ম দিয়ে থাকে অনেক সময়, বা এদের ইউজ কোন প্রোটোকল কী কাজের জন্য ব্যবহার করা হয় এগুলো দিয়ে থাকে, আমাদের মনে রাখতে হবে। ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেল, অ্যান্ড ইমেল হ্যাজ ফলোয়িং পার্টস। এখানে আমরা একটা ইমেলের এক্সাম্পল নিয়েছি, senetpaper1@gmail.com। তো এর দুটি পার্ট রয়েছে। প্রথমে আমরা দেখছি এটা হচ্ছে ইউজার নেম। কারোর নাম যদি হয় রাম, তো সে লিখলো হয়তো RAMA কোনো একটা মেল কোম্পানির ইউজ করলো। তো এটা কি? এই প্রথম অংশটা হচ্ছে ইউজার নেম, যার নাম বা কোনো প্রতিষ্ঠানের নাম বা ইত্যাদি দিয়ে এটা করা হয় নিজের মতো করে। gmail.com এটা হচ্ছে টপ লেভেল ডোমেন নেম। এটা হচ্ছে ইউজার নেম আর একটা হচ্ছে ডোমেন নেম। এই ডোমেন নেম আর ইউজার নেম অর্থাৎ ইমেলের দুটি পার্ট। আর একটা রয়েছে এই সিম্বলটা, এই সিম্বলটার এখানে মিনিং হচ্ছে এটি @। এই সিম্বলটা
রিডিং পড়তে হয় অন্য যে কোনো জায়গায় অ্যাট দ্য রেট অফ, কিন্তু ইমেলের ক্ষেত্রে এটাকে রিডিং পড়তে হয় অ্যাট, অর্থাৎ এটা আমরা পড়ব কিভাবে, senatpaper1@gmail.com এভাবে। এরকম জিমেল ছাড়াও কিন্তু আরও অন্যান্য বিভিন্ন কোম্পানি রয়েছে, রেডিফ মেল রয়েছে, হটমেল রয়েছে, ইয়াহু মেল রয়েছে, এরকম বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। তো আমরা এবার বিভিন্ন অংশগুলোতে আসব। প্রথমেই দেখবে মেল করতে গেলে প্রথমেই টু থাকে, সিসি থাকে, বিসিসি থাকে, এসব থাকে, তারপর সাবজেক্ট দিতে হয়। সাবজেক্ট জিনিসটা কি, কোনো একটা অ্যাপ্লিকেশান লিখতে গেলে আমাদের এখন সাবজেক্ট, অফিসিয়াল অ্যাপ্লিকেশানে আমাদের সাবজেক্ট লিখতে হয়, অর্থাৎ অ্যাপ্লিকেশানটা ঠিক কী পারপাসে লেখা হচ্ছে তার বর্ণনাটা দেওয়া হয়, সেটা একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া হয়। ঠিক সিমিলারলি ইমেলেও অ্যাবাউট দ্য মেসেজটা কী ব্যাপারে করা হচ্ছে তার একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া হয়, সেটাই হচ্ছে সাবজেক্ট, কী বিষয়ে আমরা মেলটা করছি। এরপর আসছি আমরা টু মানে হচ্ছে রিসিপিয়েন্ট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যাকে আমরা মেলটা পাঠাতে চাইছি তার মেল আইডিটা এখানে এই ফিল্ডে লিখতে হয়, টু। এরপর সিসি মানে হচ্ছে কার্বন কপি, অ্যাকচুয়ালি একে উদ্দেশ্য করে মেলটা পাঠাচ্ছি না, কিন্তু একে একটা প্রুফ হিসেবে পাঠিয়ে রাখছি যে মেলটা কাউকে পাঠানো হচ্ছে, তার কপি হিসেবে একে পাঠাচ্ছি। অর্থাৎ অরিজিনাল মেলটা কিন্তু দুজনেই রিসিভ করবে, টু ফিল্ডে যারা আছে তারাও রিসিভ করবে, সিসি ফিল্ডে যারা আছে তারাও রিসিভ করবে। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে টু ফিল্ডে যার মেল আইডি দেওয়া হচ্ছে তাকে অরিজিনালি মেলটা পাঠানো হচ্ছে, সিসি ফিল্ডে যাকে দেওয়া হচ্ছে তাকে মেলটার কপি ফরওয়ার্ড করা হচ্ছে। এরপর আসবো আমরা বিসিসি ফিল্ড, ব্লাইন্ড কার্বন কপি। এখানেও যার মেল আইডি দেওয়া হবে তাকেও কিন্তু একটা কার্বন কপি পাঠানো হবে, তবে সেটা ব্লাইন্ড কথার অর্থ একে যে মেলটা ফরওয়ার্ড করা হচ্ছে সেটা টু ফিল্ডে বা সিসি ফিল্ডে যারা আছে তারা কিন্তু একে জানতে পারবে না যে একে মেলটা পাঠানো হয়েছে। উইথাউট ইনফর্ম টু ফিল্ড অ্যান্ড সিসি ফিল্ড, বিসিসি ফিল্ডের ব্যক্তিটিকে মেলটা পাঠানো হচ্ছে। একটা গুড এক্সাম্পল নিয়ে আমরা বলি, ধরা যাক আমরা মেল আইডি লিখছি না, আমরা শর্ট ফর্মে লিখছি ABC, এটা তিনজনের মেল আইডি। ধরা যাক এ দিয়ে কোনো আনন্দ রয় @gmail.com, বি দিয়ে বিকাশ পাল @gmail.com, ও সি ফর এরকমভাবে চন্দ্রকান্ত @yahoo.com, এরকম করে মেলগুলো আছে। ঠিক সিমিলারলি PQR হচ্ছে সিসি ফিল্ডে রয়েছে, আর বিসিসি ফিল্ডে রয়েছে মনে করা যাক XYZ, তিনজন, অর্থাৎ প্রত্যেকটা ফিল্ডেই আমি তিনজন করে রেখেছি। এখন বক্তব্যটা হচ্ছে যে টু ফিল্ডে যাকে রাখা হয়েছে সেই ব্যক্তিগণ কি করতে পারবে না, দেখতে পাবে যে মেলটা, ধরা যাক এর কথা বলছি, এ যখন মেলটা রিসিভ করবে তখন জানতে পারবে মেলটা আমাকে নয়, বিকে পাঠানো হয়েছে, সিকে পাঠানো হয়েছে, আরকে পাঠানো হয়েছে, কিউকে পাঠানো হয়েছে, পিকে পাঠানো হয়েছে। অর্থাৎ মেলটা আমি ছাড়াও বি, সি, আর, পি, কিউ এদেরকেও পাঠানো হয়েছে জানতে পারলো। কিন্তু এ কখনোই জানতে পারবে না যে মেলটা XYZকেও পাঠানো হয়েছে। কেন জানতে পারবে না? কেননা এই ফিল্ডটাকে এরা কেউ দেখতে পায় না, কারণ এটা হচ্ছে ব্লাইন্ড ফিল্ড। নেক্সট সিমিলারলি ধরা যাক এবার যদি আমরা অন্য কারোর কথা বলি, ধরা যাক আর যখন মেলটা রিসিভ করছে সেই সঙ্গে দেখতে পাচ্ছে যে টু ফিল্ডে যারা রয়েছে তাদেরকে মেলটা পাঠানো হয়েছে, PQRকে পাঠানো হয়েছে এবং সিকেও পাঠানো হয়েছে, ABCকে পাঠানো হয়েছে। অর্থাৎ আর যখন মেলটা রিসিভ করছে
তখন সে দেখতে পাচ্ছে টু ফিল্ডের লোকগুলোকে দেখতে পাচ্ছে, তাদের মেল আইডি দেখতে পাচ্ছে, ইনফর্মড হয়ে যাচ্ছে। পি কিউকেও পাঠানো হয়েছে, অর্থাৎ আর জানতে পারছে যে মেলটা শুধুমাত্র আমাকে পাঠানো হয়নি, মেলটা এ বি সি পি কিউ এদের সকলকেই পাঠানো হয়েছে, এটা আর জানতে পারছে। কিন্তু আর কখনোই বিসিসি ফিল্ডের কাউকে জানতে পারছে না, কারণ এটা হচ্ছে ব্লাইন্ড ফিল্ড। এবার এতদূর পর্যন্ত কোনো ঝামেলার কথা নয়, অর্থাৎ এই ফিল্ডে যারা থাকবে তারা পরস্পরকে কিন্তু জানতে পারবে, এই ফিল্ডের কাউকে তারা দেখতে পাচ্ছে না ব্লাইন্ড ফিল্ড বলে। এবার বিষয়টা হচ্ছে যে ধরা যাক জেড মেলটা রিসিভ করেছে। জেড কাকে কাকে জানতে পারবে যে কাকে কাকে মেলটা ফরওয়ার্ড করা হয়েছে? জেড জানতে পারবে যে পি কিউ আর এ বি সি এদের সবাইকে মেলটা ফরওয়ার্ড করা হয়েছে। আমি মেলটা পেয়েছি, রিসিভ করেছি, আমার সঙ্গে সঙ্গে কিন্তু একে বি সি পি কিউ আর এক্স জেড যখন মেলটা রিসিভ করেছে, জেড জানতে পারছে এ বি সি পি কিউ আর এদের সকলকে মেলটা পাঠানো হয়েছে। কিন্তু জেড কখনোই জানতে পারবে না এক্স আর ওয়াইকে মেলটা পাঠানো হয়েছে, এটা ইনফর্মড হবে না। কারণ এরা হচ্ছে বিসিসি ফিল্ডে রয়েছে। অর্থাৎ বিসিসি ফিল্ডের মধ্যে থাকলেই তাকে কেউ দেখতে পাবে না। অর্থাৎ তো এক্স বিসিসি ফিল্ডে আছে, জেডও বিসিসি ফিল্ডে আছে, জেড এক্সকে দেখতে পাবে না বা এক্স জেডকে দেখতে পাবে না। সিমিলারলি ওয়াইয়ের ক্ষেত্রেও তাই, ওয়াই জেডকে দেখতে পাবে না, ওয়াই এক্সকেও দেখতে পাবে না। অর্থাৎ এরা পরস্পরকে তো দেখতে পাবেই না, আদারওয়াইজ এদেরকে অন্য কেউ দেখতে পাবে না টু ফিল্ডের বা সিসি ফিল্ডের। এটাই হচ্ছে বিষয়, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা আসবো ফ্রম মানে হচ্ছে সেন্ডার অ্যাড্রেস। সেন্ডার ধরা যাক তুমি মেল করছো, তোমার ইমেল আইডিটা এখানে অটোমেটিক নিয়ে নেবে। তো এটা বিষয়টা হচ্ছে যে এখানে সেন্ডারের মেল আইডি অটোমেটিক নিয়ে নেয়, তো এটার জন্য আলাদা করে টাইপ করতে হয় না। নেক্সট হচ্ছে মেসেজ এরিয়া, যেখানে টেক্সট সিম্বল ইত্যাদি দিয়ে, রাইটিং এরিয়া, রাইটিং স্পেস, যেখানে আমরা মেসেজ বডি এরিয়া, সেখানে আমরা মেসেজটা লিখি। অ্যাটাচমেন্ট মানে কোনো ফরম্যাটেড টেক্সট, কোনো ইমেজ, কোনো শর্ট ভিডিও, এগুলো অ্যাটাচমেন্ট হিসেবে আমরা পাঠাই, অ্যাটাচমেন্টে ক্লিক করে। সিগনেচার মানে হচ্ছে যে সেন্ডার তার নেম সে যদি সেভ করে রাখে, সিগনেচার ক্রিয়েট যদি করে রাখে, তার নেম, তার অ্যাড্রেস, তার প্রফেশন, এসব কিছু করা যায়। ফরম্যাটেড সিগনেচার হয়তো সে কোনো পেপারে সিগনেচার করে সেটা ইমেজ আকারে তৈরি করলো, ফরম্যাটেড সিগনেচার ইত্যাদি, এগুলো কিন্তু সিগনেচার হিসেবে সেন্ড হয় মেলের সঙ্গে সঙ্গে। ইনবক্স, হোয়ার ইনকামিং মেসেজ যেখানে এসে সেভ হয়, সেটা হচ্ছে ইনবক্স। সেন্ড বক্স, কোনো মেসেজ সেন্ড হয়ে যাওয়ার পর যেটাকে সেন্ড বক্সে খুঁজে পাওয়া যায়। আউটবক্স, মেসেজ সেন্ড হওয়ার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত বা কোনো কারণে মেসেজ যদি সেন্ড না হয়, আনসেন্ড হয়ে যায়, তখন সেই আনসেন্ড মেসেজ বা সেন্ড হওয়ার আগে পর্যন্ত আমরা মেলটাকে পাই আউটবক্সে। নেটওয়ার্কের কারণে ধরা যাক মেসেজটা সেন্ড হয়নি, তখন কোথায় পাবো? মেসেজটা আউটবক্সে থাকবে। অথবা ইমেল আইডি ভুল দেওয়া হয়েছে বা এমন কিছু একটা হয়েছে যে মেসেজটা সেন্ড হচ্ছে না কোনো কারণে, তো তখন আনসেন্ট বক্সে অর্থাৎ আউটবক্সে মেলটা আনসেন্ট অবস্থায় থেকে যাবে। ড্রাফট, কোনো একটা মেসেজ বা মেল আমরা টাইপ করে রেডি করে রেখেছি, পরে সেটা পাঠাবো, অর্থাৎ ড্রাফট হিসেবে সেভ করে রেখেছি ফিউচারে সেটাকে সেন্ড করার জন্য, পরে সেটাকে সেন্ড করব বলে। স্প্যাম মানে হচ্ছে আনসলিসিটেড, এই টার্মটি ভেরি ইম্পর্ট্যান্ট, বা জাঙ্ক মেল, এই দুটো টার্মের মধ্যে একটা টার্ম এলেই সেটাকে আমরা স্প্যাম বলবো। কি না, স্প্যাম মানে হচ্ছে আনসলিসিটেড বা জাঙ্ক মেল, যেটা জেনারেলি কমার্শিয়াল বা অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে হিউজ যখন মেল পাঠানো হয়,
তখন সেটা জাঙ্ক মেল হিসেবে স্প্যামের বক্সে সেভ হয়ে যায়। জেনারেলি কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট বা কমার্শিয়াল বিজনেস পারপাসে বা আনসলিসিটেড জাঙ্ক ইমেল এখানে সেভ হয়ে থাকে, আননেসেসারি টাইপের মেল। অনেক সময় আমাদের ইম্পর্ট্যান্ট মেলও ওখানে যখন জাঙ্ক মেল হিসেবে আসে তখন সেটা কিন্তু স্প্যামে ঢুকে যায়। তখন আমরা ইনবক্স চেক করলে পাই না, তখন আমাদেরকে খুঁজে নিতে হয় স্প্যামের মধ্যে সেই মেলটা এসেছে কি না। এরপর ইমেল সম্পর্কিত দুটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ফিজিং আর একটা হচ্ছে স্পুফিং। তো এ দুটোর মানে হচ্ছে যে ফিজিং মানে হচ্ছে এ মেথড অফ রিট্রিভাল, অর্থাৎ ফিজিং মানে হচ্ছে মেথড অফ রিট্রিভাল, মানে হচ্ছে যে এটা এক ধরনের ফ্রড করা, অর্থাৎ হ্যাক করা বা ফ্রড করা। স্পুফিংও তাই, একই জিনিস, হুইচ ইজ এ মেথড অফ ডেলিভারি। তাহলে স্পুফিং মানে হচ্ছে ডেলিভারি, মেথড অফ ডেলিভারি, ইমেল ডেলিভারি, আর ফিজিং মানে হচ্ছে মেথড অফ রিট্রিভাল। ফিজিং জিনিসটা কীরকম, যে একটা ফ্রড ইমেল আইডি তৈরি করে, ফেক ইমেল আইডি তৈরি করে সেখান থেকে হয়তো তোমাকে মেল পাঠানো হলো এবং একটা ফেক ওয়েবসাইটের লিঙ্ক দিল, সেখানে আমরা ক্লিক করলাম, সেই ফেক ওয়েবসাইটে হয়তো আমরা আমাদের ডেটাগুলো দিয়ে দিলাম। ফর এক্সাম্পল ধরা যাক বলল কেউ একজন মেল সেন্ড করেছে যে reliance@gmail.com বলে একটা মেল আইডি থেকে মেল এসেছে, এবং সে বলল যে আমরা আপনার বাড়ির পাশে যদি কোনো জায়গা থাকে বা আপনার বাড়ির ছাদে যদি আপনি টাওয়ার বসাতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, দিয়ে একটা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কে তুমি টাচ করলে, দিয়ে একটা ওয়েব পেজ খুললো, সেখানে বিভিন্ন ইনফরমেশন চাইছে, তোমার নেম, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, প্যান কার্ডের নাম্বার, এ সমস্ত করে অনেক কিছু ডিটেলস চাইছে, ডেট অফ বার্থ, তুমি সেগুলো ইনফর্ম করে দিলে। অর্থাৎ এইভাবে ইনফর্ম করে দেওয়ার ফলে তারা কিন্তু তোমার ডেটা অ্যাক্সেস করে নিল, অথচ তারা ফেক মেল আইডি ক্রিয়েট করে, ফেক ওয়েবসাইট ক্রিয়েট করে এভাবে করেছে। অর্থাৎ তাদের প্রতারণার ফাঁদে আমরা পা দিয়ে নিজের থেকে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তাহলে ফিজিং কিসের জন্য করা হয়? আইডেন্টিটি ইনফরমেশন স্টিল করার জন্য, চুরি করার জন্য, ইনফরমেশন বা আইডেন্টিটি চুরি করার জন্য ফিজিং করা হয়। অন্যদিকে অর্থাৎ এখানে আমরা নিজের থেকে কিন্তু আপলোড করছি ওই লিঙ্কে প্রতারণায় পা দিয়ে। স্পুফিং হচ্ছে অন্য জিনিস। স্পুফিং হচ্ছে মেথড অফ ডেলিভারি, অর্থাৎ এমন একটা ফেক মেল এসেছে যেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্কটা আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে কোনো কিছু একটা আমাদের মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল। সেই ডাউনলোড হয়ে যাওয়া ভাইরাসটি বা কোনো কিছু একটা বিষয় রয়েছে যা আমাদের মোবাইল থেকে ইনফরমেশন ওই থার্ড পার্টিকে পাঠিয়ে দিচ্ছে, সেটা আমাদের অজান্তে। অর্থাৎ এটা হচ্ছে স্পুফিং। তা এই দুটি টার্ম কিন্তু এনটিএতে মাঝে মধ্যে আসে, ভেরি ইম্পর্টেন্ট ইমেল সম্পর্কিত টার্ম, ফিজিং অ্যান্ড স্পুফিং। এবার আমাদের নেক্সট টপিক, 9th টপিক, ইউনিট 9, এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশন। তো এনভায়রনমেন্ট অ্যান্ড পপুলেশনের মধ্যে বিভিন্ন টপিকের মধ্যে থেকে আমরা দুটি বিষয় চয়েস করেছি, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট সংক্রান্ত, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই টপিকটি এনটিএ যে বছর থেকে এক্সাম নিচ্ছে নতুন, তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এর কয়েকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা মনে রাখবো। দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এমডিজিস, এটা অ্যাডাপ্ট করা হয়েছিল 2000-এ এবং 2015 হচ্ছে টার্গেট ইয়ার। অর্থাৎ ডিউরেশন হচ্ছে 2000 to 2015, 2015-এ এটা এন্ড হয়ে যায়। এর বিশেষত্ব হচ্ছে এর মধ্যে এই গোলগুলি ছিল 8টি গোল, 8 গোলস, 21 টার্গেট, 21টি টার্গেট ছিল এবং 60 ইন্ডিকেটর ছিল, 60টি ইন্ডিকেটর।
এই 8টি গোলের মধ্যে 21টি টার্গেট নেওয়া হয়েছিল যে এই টার্গেটগুলি ফুলফিল করা হবে এবং সেগুলিকে আইডেন্টিফাই করা হতো 60 ইন্ডিকেটরের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে যে এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল শেষ হওয়ার পর অর্থাৎ এই গোলটিকে মডিফাই করে নতুন একটি গোল উদ্ভাবন করা হয়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি। সেটা 2015-এ শুরু হয়েছে এবং শেষ হবে, টার্গেট ইয়ার হচ্ছে 2030, অর্থাৎ ডিউরেশন হচ্ছে 2015 to 2030। কতগুলি গোল রয়েছে? এখানে রয়েছে 17 গোলস। এই গোলগুলি আমাদেরকে পড়ে নিতে হবে, যে কোনো বই থেকে আমরা পড়ে নিতে পারি। 8 গোলগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলো জানা দরকার। আমরা এখানে শর্ট সময়ের জন্য আলোচনা করছি না, ওগুলো জাস্ট রিডিং পড়লেই হবে। 169 টার্গেটস, অর্থাৎ এই 17টি গোলের আন্ডারে 169 টার্গেট রয়েছে এবং 232 ইন্ডিকেটার্স, 232টি ইন্ডিকেটর। এবার আমরা মেন ডিফারেন্সটা দেখে নেব। মেন ডিফারেন্স হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাডাপ্ট করা হয়েছিল 2015, এন্ড হবে 2000 এবং এন্ড হবে 2015-এ, এবং এটা অ্যাডাপ্ট করেছিল মিলেনিয়াম সামিট অফ ইউনাইটেড নেশনস। আমরা প্রত্যেকে ইউনাইটেড নেশনসের নাম শুনেছি, রাষ্ট্রসংঘ। ইউনাইটেড নেশনস থেকে 2000-এ ইউনাইটেড নেশনসের মিলেনিয়াম সামিট হয়েছিল 2000-এ। তো সেই 2000-এ মিলেনিয়াম সামিটের মধ্যে এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাডাপ্ট করা হয়েছিল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাডাপ্ট করা হয়েছিল ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলিতে 2015-এ, এবং এর টার্গেট ইয়ার 2030। তো এই দুটির বিশেষ পার্থক্য হলো মেন ফোকাস। মিলেনিয়াম ডেভেলপমেন্ট মেন ফোকাস দিয়েছিল সোশ্যাল চেঞ্জের ওপর, সোশ্যালিস্টিক প্যাটার্নের চেঞ্জ, সোশ্যালের চেঞ্জ, সমাজ কল্যাণমূলক চেঞ্জের ওপরে জোর দিয়েছিল। অন্যদিকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে যে জোরটা দেওয়া হয়েছে, ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, ফোকাস দেওয়া হয়েছে ইকোনমিক গ্রোথ, সোশ্যাল চেঞ্জেস, ইনক্লুশন অ্যান্ড এনভায়রনমেন্টাল, অর্থাৎ 3টি বিষয়ের উপর গুরুত্বটা দেওয়া হয়েছে, যেটা মিলেনিয়াম ডেভেলপমেন্টে সোশ্যালের উপর দেওয়া হয়েছে। টার্গেট কোন কান্ট্রির ওপর টার্গেট করা হয়? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল জেনারেলি মেনলি ডেভেলপিং কান্ট্রির ওপরে টার্গেট নেওয়া হয়েছিল, অর্থাৎ পুয়ারেস্ট কান্ট্রিজগুলোকে টার্গেট করা হয়েছিল। দরিদ্র কান্ট্রিগুলোর উন্নয়নের জন্য এই গোলটা অ্যাডাপ্ট করা হয়েছিল। এতে অসুবিধা ছিল, অর্থাৎ এই ডেভেলপমেন্ট গোলে কি হতো যে রিচরা ডোনেট করতো, ডোনার ছিল, এবং পুয়াররা গেন করতো। রিচদের কাছ থেকে রিচরা ফান্ড প্রোভাইড করতো, পুয়াররা গেন করতো। এতে সমস্যা হলো অনেক রিচ কান্ট্রি কিন্তু এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে সাইন করতো না, বা বিরক্ত হতো, বা এটার থেকে তারা লিভ করে যেত। সেই সমস্যা থাকার জন্য পরবর্তীকালে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সময় এন্টায়ার ওয়ার্ল্ড এর উপর টার্গেট করা হয়, অর্থাৎ রিচ অ্যান্ড পুয়ার। ডেভেলপমেন্ট শুধুমাত্র রিচের জন্য, পুয়ারের জন্য নয়, ডেভেলপমেন্ট রিচের জন্য প্রয়োজন। অর্থাৎ রিচ কান্ট্রির কাছে ধরা যাক অনেক রিসোর্স রয়েছে, এনার্জি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই রিসোর্স কি সাস্টেনেবলি ইউজ করা হচ্ছে? এই এনার্জি কি ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এনার্জি, ক্লিন এনার্জি? এটা কি সাস্টেনেবল এনার্জি? এগুলো হচ্ছে প্রশ্ন। তো তখন দেখা যাচ্ছে যে রিচ কান্ট্রির ক্ষেত্রেও সাস্টেনেবল ডেভেলপমেন্টের প্রয়োজন। তো এই হচ্ছে পার্থক্য, মেন পার্থক্য।
এবার আমরা আসবো গোল ওয়াইজ কিছু গোলের পার্থক্য কেমন কেমন ছিল সেটা দেখে নেব। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে বলা হয়েছিল, যেমন টার্গেট 1-এই ছিল রিডিউস পাভার্টি অ্যান্ড হাঙ্গার বাই হাফ। পাভার্টি এবং হাঙ্গারকে অর্ধেকে নামিয়ে আনার টার্গেট নেওয়া হয়েছিল। পুয়ার কান্ট্রিগুলোতে পাভার্টি এবং হাঙ্গারকে অর্ধেক করার টার্গেট নেওয়া হয়েছিল। তো পরবর্তীকালে ট্রান্সফর্ম হয়ে যখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হয়, তখন বললো না, পাভার্টিকে হাফ নয়, পাভার্টিকে এন্ড করে দিতে হবে, এবং অর্থাৎ পৃথিবীতে পাভার্টি বলে কিছু থাকবে না, এবং হাঙ্গারকে জিরো করতে হবে, হাঙ্গার থাকবে না। যদিও এখনও পর্যন্ত সেটা সম্ভব হয়নি, কিন্তু জিরো হাঙ্গার জিরো পাভার্টি সিচুয়েশনে আনার টার্গেট নেওয়া হয়েছে। রিডিউস চাইল্ড মর্টালিটি, ইমপ্রুভমেন্ট মেন্টাল হেলথ অ্যান্ড কমব্যাট HIV AIDS এর সঙ্গে লড়াই করা, এবং ম্যালেরিয়া, এগুলোর সঙ্গে লড়াই করা, এবং মেন্টাল হেলথের ইমপ্রুভ করা, চাইল্ড মর্টালিটি কমানো, এইগুলো হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের টার্গেট। অন্যদিকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে সেগুলো চেঞ্জ হয়ে যায়। গুড হেলথ, হেলথের উপর, অর্থাৎ ওভারঅল হেলথের উপর জোর দেওয়া হয়। ওয়েল বিইং, ভালো থাকা। এনশিওর হেলদি লাইফস, অর্থাৎ হেলদি লাইফের জন্য সমস্ত রকমের ডিজিজ কন্ট্রোলের ওপর জোর দেওয়া হয়। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, এটার ওপর জোর দেওয়া হয়। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ একটা বিষয়। অন্যদিকে কোয়ালিটি অফ এডুকেশনের উপর, না শুধুমাত্র প্রাইমারি এডুকেশনের উপর জোর দিলে হবে না, প্রাইমারি এডুকেশনকে বাড়ালেই হবে না, কোয়ালিটি অফ এডুকেশনটা যেন গুড হয়, সাস্টেনেবল ডেভেলপমেন্টে বলা হচ্ছে। প্রমোট, মিলেনিয়ামে বলা হচ্ছে যে প্রমোট জেন্ডার ইকুয়ালিটি, একে প্রমোট করা, এবং উইমেন এম্পাওয়ারমেন্টকে প্রমোট করা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে বলা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি মেনটেন হলে উইমেন এম্পাওয়ারমেন্টে আলাদাভাবে আর প্রয়োজন হবে না, উইমেন এম্পাওয়ারমেন্ট অটোমেটিক হবে। এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির ওপর জোর দেওয়া হয় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে, আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে সেই এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়। অর্থাৎ ওয়াটার, ল্যান্ড, রিসোর্স, এই যে রিসোর্স, এই রিসোর্সের ওয়াটার বডিতে ওয়াটারের যে লাইফ রয়েছে, ধরা যাক ফিশ রয়েছে, ল্যান্ডের মধ্যে বিভিন্ন রিসোর্স রয়েছে, এই ওয়াটার ল্যান্ডকে সাস্টেনেবল ইউজ করা এবং কনজার্ভ করা, অর্থাৎ সংরক্ষণ করা। এনার্জি, ক্লিন সাস্টেনেবল এনার্জির ওপর জোর দেওয়া হয়। ক্লাইমেটের যে পরিবর্তন হচ্ছে সেটা কন্ট্রোল করার জন্য জোর দেওয়া হয়। অর্থাৎ মেন পয়েন্টগুলোকে এখানে ডিভাইড করে দেওয়া হয়েছে, মেন পয়েন্টগুলোকে এক একটা স্পেশাল টার্গেট বানিয়ে নেওয়া হয়েছে, যেটা এখানে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটিটা একটা মাত্র টার্গেটের মধ্যেই ছিল। এছাড়াও আরও অনেক ডিফারেন্স রয়েছে, অত ডিফারেন্স এখানে একটা ক্লাসে আলোচনা করা সম্ভব নয়, তাই আপাতত এই পর্যন্ত। নেক্সট আমরা আসবো ইউনিট 10, অর্থাৎ আমাদের লাস্ট ইউনিট, হায়ার এডুকেশন এর চ্যাপ্টার, হায়ার এডুকেশন অ্যান্ড গভর্নেন্স। তো এর মধ্য থেকে আমরা চয়েস করেছি ডিজিটাল ইনিশিয়েটিভস অফ হায়ার এডুকেশন। এখান থেকে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা আলোচনা করব। এখানে অনেকগুলি ইনিশিয়েটিভ রয়েছে, প্রায় 20-25টার মতো ইনিশিয়েটিভ রয়েছে, সেগুলো আমরা আমাদের আলোচনা করার দরকার। তো আমরা এখানে ইম্পর্টেন্ট কয়েকটা আলোচনা করব। গিয়ান, এর ফুল ফর্মটা প্রায়ই আসে গ্লোবাল ইনস্টিটিউট অফ অ্যাকাডেমিক নেটওয়ার্কস, অর্থাৎ এই প্রথমেই আমরা দেখছি গ্লোবাল কথাটা আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের কথা বলা হয়েছে। কি না, আমাদের ইন্ডিয়ার টিচাররা, ইন্ডিয়ার এক্সপার্টরা কোথায় যাবেন? ফরেনে গিয়ে টিচিং করবেন বা রিসার্চ করবেন। ফরেনের এক্সপার্টরা আমাদের কান্ট্রিতে আসবেন, বা পরস্পর সহযোগিতামূলকভাবে অ্যাকাডেমিক ফিল্ডের ওপর একটা নেটওয়ার্ক তৈরি করবে গ্লোবাল, অর্থাৎ ইন্টারন্যাশনাল
বিভিন্ন কান্ট্রির সঙ্গে সংযোগ সাধন হবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এবং ইনোভেটিভ হবে অনেক বেশি ব্যাপারটা, যেহেতু ফরেনের সঙ্গে যুক্ত হচ্ছে, বিভিন্ন কান্ট্রির বিভিন্ন এক্সপার্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে, একাডেমিক বিষয়ে আলোচনা হচ্ছে। নেক্সট হচ্ছে ইমপ্রিন্ট। ইম্প্যাক্টিং রিসার্চ ইনোভেশন অ্যান্ড টেকনোলজি। এটা এইভাবে মানেটা যে IMP হচ্ছে ইম্প্যাক্টিং, R ফর রিসার্চ, IN ইনোভেশন, T ফর টেকনোলজি। এটা প্রাইম ইনস্টিটিউশন লাইক IIT, NIT এই ধরনের প্রাইম ইনস্টিটিউশনকে কিছু প্রবলেম সলভিং প্রজেক্ট দেওয়া হয়, সেটাই হচ্ছে ইমপ্রিন্ট 1, প্রজেক্ট 1, ইমপ্রিন্ট 2, এভাবে অনেকগুলো ইমপ্রিন্ট আছে। এগুলোর বিষয় হচ্ছে কোনো বিগ প্রবলেম, ফর এক্সাম্পল দ্য ওয়াটার ক্রাইসিস ইন ইন্ডিয়া, এটা একটা বড় প্রবলেম। তো এই ক্রাইসিসটাকে কিভাবে সলভ করা হবে সেটা IIT, NITগুলোকে হয়তো দিয়ে একটা প্রজেক্ট তৈরি করা হলো, সেই প্রজেক্টটা কমপ্লিট করবে ওরা, এবং তার মাধ্যমে কি জানা যাবে যে সেই সমস্যাটা দূর করার চেষ্টা করা হবে, এরকম ব্যাপার। উচ্চতর আবিষ্কার যোজনা, এটাও এই উচ্চতর আবিষ্কার যোজনা, অর্থাৎ এই যোজনাটা কিন্তু ওই প্রাইম ইনস্টিটিউশন লাইক IIT, NIT এই ধরনের ইনস্টিটিউশনের জন্য বিভিন্ন ফান্ড প্রোভাইড করা হয়, অর্থাৎ উচ্চতর আবিষ্কারের জন্য সাপোর্ট করা হয়। NIRF ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক 2015 এটা স্টার্ট হয় MHRDর আন্ডারে। এটা কি না, বিভিন্ন সমস্ত ইনস্টিটিউশন, ইন্ডিয়ান ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি, সমস্ত কিছুকে ওভারঅল সেন্সে এগুলোকে বিভিন্নভাবে র্যাঙ্ক করা হয়। ইঞ্জিনিয়ারিং ওয়াইজ আলাদাভাবে র্যাঙ্ক করা হয়, টেকনিক্যাল হিসেবে, আর্কিটেকচার হিসেবে র্যাঙ্ক করা হয়, জেনারেল স্টাডিজ হিসেবে র্যাঙ্ক করা হয়, আবার ওভারঅল একটা র্যাঙ্ক করা হয়। এরকমভাবে র্যাঙ্কিং করা হয়, কোন ইউনিভার্সিটি টপ, কোন ইউনিভার্সিটি কত র্যাঙ্কে রয়েছে, কোন কলেজগুলোকেও আলাদাভাবে করা হয়, এরকমভাবে র্যাঙ্কিং তৈরি করা হয়, র্যাঙ্ক দেওয়া হয়। আরেকটি র্যাঙ্কিং রয়েছে, সেটা হচ্ছে ARIIA এর অর্থ হচ্ছে ARIIA অটল র্যাঙ্কিং অফ ইনস্টিটিউশনস অন ইনোভেশনস। অটল র্যাঙ্কিং অন ইনস্টিটিউশনস অন ইনোভেশন অ্যাকাডেমিক্স, ইনোভেশনস অ্যাচিভমেন্টস, অর্থাৎ ইনোভেশনের ওপর অ্যাচিভমেন্ট হয়েছে তার ভিত্তিতে র্যাঙ্কিং করা। তাহলে দুটো র্যাঙ্কিং NIRF আর ARIIA, এই দুটো র্যাঙ্কিংয়ের মধ্যে পার্থক্য আছে। কি ডিফারেন্স? না, পার্থক্য হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে সমস্ত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন বা কলেজগুলোর র্যাঙ্কিং জেনারেল ভিত্তিতে, এর প্যারামিটারগুলো আলাদাভাবে তোমরা বই থেকে পড়ে নেবে। আর অন্যদিকে অটল র্যাঙ্কিং হচ্ছে ইনোভেশনের ভিত্তিতে, অর্থাৎ নতুন কিছু আবিষ্কার কতটা কি ইনোভেশন হয়েছে তার ভিত্তিতে ইনস্টিটিউশনগুলোকে র্যাঙ্ক করা। দুটো বিষয় কিন্তু আলাদা। নেক্সট আমরা আসবো ন্যাডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি। এখানে কি করা হয় না, এখানে বিভিন্ন সার্টিফিকেট, মার্কশিট, এই সমস্ত কিছু এখানে ডিপোজিট থাকে, অর্থাৎ অনলাইনেই কিন্তু অনলাইনে একটা ডিপোজিটরি হিসেবে কাজ করে। যেমন ডিজিলকার আছে, ডিজিলকারে আমরা ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, আধার কার্ড এইগুলো যেমন আমরা সেভ করে রাখতে পারি ডিজিটাল ফরম্যাটে, এবং প্রয়োজন হলে সেই ডিজিটাল ফরম্যাটটা দেখাতে পারি, শো করতে পারি। ঠিক সিমিলারলি ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরিতে মার্কশিট,
বিভিন্ন ইউনিভার্সিটি ইনস্টিটিউশনের মার্কশিট এসব কিন্তু ব্রাউজ করে সেখানে সেভ করে রাখা যায় এবং সেটা ভ্যালিড, সেটা কোথাও কোনো জায়গায় প্রয়োজন হলে আমরা শো করতে পারি। সমস্ত ইউনিভার্সিটি ইনস্টিটিউশনের ক্ষেত্রে এটা এখনও পর্যন্ত চালু হয়নি, তবে খুব শীঘ্রই চালু হয়ে যাবে। NDL ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি, 24 আওয়ার্স ইন্টু 7, অর্থাৎ এই ফরম্যাটে যে কোনো সময় এগুলো অ্যাক্সেস করা যাবে এবং এটা বিশেষত্ব হচ্ছে এটা ফ্রি। IIT খড়গপুর থেকে এটা ইনোভেট করা হয়েছে, তাদের দায়িত্বে এটা তৈরি করা হয় এবং এটার মধ্যে 2 মিলিয়ন বুক স্ক্যান করে বা অন্য ফরম্যাটে এটা সেভ করে এখানে রাখা হয়েছে অনলাইনে। সোয়াম এর ফুল ফর্ম হচ্ছে স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং, এটা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। এখানে একটু মিসিং হয়েছে, অ্যাক্টিভ লার্নিং ওয়াই ফর স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং অফ ইয়াং অ্যাসপায়ারিং মাইন্ডস। এখানে একটু মিসিং হয়েছে, ইয়াং অ্যাসপায়ারিং মাইন্ডস, এটা হচ্ছে ফুল ফর্ম। তো বিষয়টা হচ্ছে যে এর কয়েকটি কোয়াড্রেন্টে এটা সোয়াম বেসড প্ল্যাটফর্ম, এটা হচ্ছে মক বেস প্ল্যাটফর্ম, MOOC বেস প্ল্যাটফর্ম, অর্থাৎ এই প্ল্যাটফর্মে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স প্রোভাইড করা হয়, অর্থাৎ এখানে কোর্স করা যায়, বিভিন্ন বিষয়ের কোনো কোর্স কমপ্লিট করা যায় এবং সেগুলো ভ্যালিড কোর্স, অনলাইন কোর্স, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। কীরকমভাবে কোর্সটা হয়ে থাকে এখানে প্রথমে ভিডিও লেকচার কোয়াড্রেন্ট 1 অর্থাৎ ভিডিও লেকচার প্রোভাইড করা হবে। নাম্বার 2 মেটেরিয়াল প্রোভাইড করা হবে, নর্মালি PDF মেটেরিয়াল প্রোভাইড করা হয়ে থাকে। নাম্বার 3 ডাউট ক্লিয়ারিং ব্যাপার থাকে, অর্থাৎ টিচারদের সঙ্গে কোন ডাউট থাকলে সেগুলো মেল, সেই ফরম্যাট আছে সেখানে জানালে আলোচনা করে ডিসকাশন করা যাবে। এবং এসবের পরে সেলফ অ্যাসেসমেন্টের ব্যবস্থা থাকে এবং এছাড়াও সার্টিফিকেট প্রোভাইড করার জন্য এক্সাম হয়ে থাকে। সেই এক্সামে যদি পাস করা যায়, এক্সামগুলো বিভিন্ন সেন্টার আছে, সেই সেন্টারে গিয়ে এক্সামটা দিতে হয়, সেই এক্সামে পাস করলে ওরা সার্টিফিকেট প্রোভাইড করে। এই হচ্ছে সোয়াম, স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ইয়াং অ্যাসপায়ারিং মাইন্ডস, MOOC প্ল্যাটফর্ম, অর্থাৎ ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস। আমাদের সেনেটের ক্ষেত্রেও তাই, অর্থাৎ আমাদের যে কোচিং সেন্টার সেখানেও আমরা এই টাইপটাকে ফলো করি। প্রথমে ভিডিও লেকচার প্রোভাইড করা হয়, PDF মেটেরিয়াল প্রোভাইড করা হয়, তারপর গ্রুপ এর মধ্যে বিভিন্ন রকমের ডাউট ক্লিয়ারের ব্যবস্থা থাকে, তারপরে আমরা মক টেস্টের ব্যবস্থা রাখি সেলফ অ্যাসেসমেন্টের জন্য, তবে আমরা কোনো সার্টিফিকেট প্রোভাইড করার ক্ষমতা রাখি না। সোয়াম প্রভা হচ্ছে এটা যেমন অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, এটা হচ্ছে DTH চ্যানেলের মাধ্যমে লার্নিং করা যায়। 32 DTH চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমরা বিভিন্ন চ্যানেল রয়েছে, সেই চ্যানেল থেকে আমরা বিভিন্ন বিষয়ে, যেমন ক্লাস 9, 10, 11, 12 এভাবে বিভিন্ন সাবজেক্টের সেখানে নিয়ে আলোচনা করা হয়, সেখান থেকেও আমরা টিভি দেখে আমরা কিন্তু শিখতে পারি অনেক কিছু। তো একটা ক্লাস সেখানে ব্রডকাস্ট করা হয় দিনে নর্মালি 4 বার, অর্থাৎ যাতে কোনো একজন স্টুডেন্ট সারা দিনের মধ্যে কোনো একটা পার্টিকুলার টাইমে যদি দেখতে না পারে, এই 4টি আলাদা আলাদা টাইমে রিপিট করা হয়, ব্রডকাস্ট করা হয়, যাতে সে যে কোনো একটা টাইমে সেটা ফলো করে নিতে পারে, সেজন্য। এরপর আসবো আমরা শোধগঙ্গা হচ্ছে থিসিসের হাব, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত PhD থিসিস বা MPhil থিসিস বা ডিজার্টেশন এগুলো করা হয়, সেগুলো এই শোধগঙ্গাতে ইন্ডিয়ান থিসিসের একটা হাব সেখানে আপলোড করে দেওয়া হয়,
অর্থাৎ কোনো একটা ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল যদি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি বা বিশ্বভারতী ইউনিভার্সিটি, সেখানে যদি কোনো কেউ একজন পিএইচডি করে, তো তার থিসিসটা সাবমিশনের পর শোধগঙ্গাতে কিন্তু আপলোড করে দেওয়া হবে, যাতে সেই থিসিসটা অন্য কেউ কোনো পারপাসে, কোনো প্রয়োজন হলে সেটা দেখতে পারে। শোধগঙ্গোত্রী হচ্ছে একই টাইপের বিষয়, তবে এখানে থিসিস নয়, এখানে বিভিন্ন সিনপসিস থাকে। অর্থাৎ আমরা যেমন টার্ম পেপার তৈরি করি, রিসার্চ সিনপসিস তৈরি করি, সেই রিসার্চ টপিকের উপর যে সিনপসিস থাকে সেগুলো কিন্তু রিসার্চ করার সময় যেগুলো রেডি করি সেগুলো শোধগঙ্গোত্রীতে আমরা আপলোড করে দেওয়া হয়। ওটা আপলোড জেনারেলি ইউনিভার্সিটি কর্তৃপক্ষই করে থাকে, তো সাবমিট করে দেওয়া হয় যাতে কারোর প্রয়োজন হলে সে কী ধরনের সিনপসিস কীভাবে লিখতে হয় ইত্যাদি সে ওখান থেকে দেখে জানতে পারে। এই হচ্ছে বিভিন্ন বিষয়। এরপর আমরা আসবো একটা ইম্পর্ট্যান্ট বিষয়ে, সেটা হচ্ছে ইগনু ব্রডকাস্ট। ইগনু হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। এটা মেগা ওপেন ইউনিভার্সিটি, ইন্ডিয়ার ইউনিভার্সিটি, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাক্সেস করে বিভিন্ন কান্ট্রি, এমনকি যেমন মালয়েশিয়া, চীন, তারপর বাংলাদেশ, মায়ানমার, এরকম বিভিন্ন কান্ট্রি এইখান থেকে বিভিন্ন কোর্স অ্যাক্সেস করে থাকে। তো ওপেন ইউনিভার্সিটি অনলাইন অ্যাক্সেস করে। এর ব্রডকাস্ট রয়েছে। কি ধরনের ব্রডকাস্ট? প্রথমেই আমরা আসবো জ্ঞানবাণী। এখানে বাণী মানে হচ্ছে এখানে ভিডিও দেখার কোনো ব্যাপার নেই, বাণী এভাবে মনে রাখতে হবে। অর্থাৎ এফএম রেডিও নেটওয়ার্ক হচ্ছে জ্ঞানবাণী। নেক্সট টিভি, স্যাটেলাইট বেসড টিভি চ্যানেলও রয়েছে, স্যাটেলাইট বেসড যেগুলো, অর্থাৎ পৃথিবীর অন্য দেশ থেকেও এগুলো অ্যাক্সেস করা যাবে। জ্ঞান দর্শন 1, জ্ঞান দর্শন 1, জ্ঞান দর্শন 2, জ্ঞান দর্শন 3, জ্ঞান দর্শন 4, 4টি স্যাটেলাইট বেসড টিভি চ্যানেল রয়েছে। জ্ঞান দর্শন 1 হচ্ছে এডুকেশনাল প্রোগ্রাম, অর্থাৎ প্রাইমারি টু হায়ার এডুকেশন পর্যন্ত। জ্ঞান দর্শন 2 হচ্ছে ইন্টারেক্টিভ ডিস্টেন্স এডুকেশনের চ্যানেল। এই হচ্ছে দুটি বিষয়। এই জ্ঞান দর্শন 1 and 2 এগুলো ইগনুর ওপেন মিডিয়া সেন্টার থেকে এগুলো ব্রডকাস্ট করা হয়ে থাকে। কে ব্রডকাস্ট করে? ইগনুর থেকে। এর সঙ্গে অবশ্য বিভিন্ন বিষয় জড়িত, ইউজিসি, ন্যাপটেল, এআইসিটি, এরকম বিভিন্ন ইনস্টিটিউশন এর সঙ্গে জড়িত এই বিষয়গুলোর জন্য। এরপর আসবো আমরা একলব্য হচ্ছে জ্ঞান দর্শন জিডি, অর্থাৎ জ্ঞান দর্শন 3, এর অপর নাম হচ্ছে একলব্য। এটা টেকনোলজি চ্যানেল, টেকনিক্যাল ইনস্টিটিউশনের জন্য ইউজফুল, ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারের জন্য টেকনোলজি চ্যানেল। একলব্য ম্যানেজড বাই আইআইটি, এটা ম্যানেজ করে কে? আইআইটি। জ্ঞান দর্শন 1 and 2 ম্যানেজ করে ইগনুর মিডিয়া সেন্টার। এরপর ব্যাস, এটার অপর নাম জ্ঞান দর্শন 4, এটাকে ব্যাস বলা হয়। এটা ইউজ ফর হায়ার এডুকেশনের জন্য এটা ব্যবহার করা হয়। ব্যাস ম্যানেজড বাই ইউজিসি, এটা ম্যানেজ করে ইউজিসি। তাহলে কোনটা কি পারপাসে ব্যবহার হয়, কোনটা কে ম্যানেজ করে, এটা মনে রাখতে হবে। ব্যাস ম্যানেজ করে ইউজিসি, একলব্য ম্যানেজ করে আইআইটি, জ্ঞান দর্শন 1, 2 ম্যানেজ করে ইগনু। এডুকেশনাল কয়েকটা স্যাটেলাইটের নাম আমরা মনে রাখবো। এডুস্যাট, জিস্যাট 3, এডুস্যাট বা জিস্যাট 3 বলা হয় ফর ডিস্টেন্স এডুকেশনের জন্য। জিস্যাট 10 এবং 15 ইউজ টু ব্রডকাস্ট এডুকেশনাল চ্যানেলগুলো ব্রডকাস্ট করার জন্য ব্যবহার হয়। তো আমরা এখানে চেষ্টা করলাম টোটাল ইউজিসি নেটের পেপার 1-এর বা ওয়েস্ট বেঙ্গল সেটের পেপার 1-এর টোটাল সিলেবাসকে একটু করে আলোচনা করার। তোমাদের কাছে আশা করি কিছু বিষয় ক্লিয়ার হয়েছে। যারা অ্যাডমিশন নিতে চাও
তা যদি কারোর ভালো লেগে থাকে অ্যাডমিশন নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে। আর যদি অ্যাডমিশন নিতে না চাও, বাড়িতে ভালোভাবে পড়ো, পেপার ওয়ানের বুক ফলো করো, অক্সফোর্ড থেকে অক্সফোর্ড পাবলিশার্সের বই রয়েছে, হরপ্রীত কৌর এবং পিয়ারসন পাবলিকেশনের বই রয়েছে, আমরা জানি কেভিএস মাদান। এই বই দুটি ভেরি গুড বুক। এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনে তোমরা বাড়িতে ফলো করো। আশা করি পেপার ওয়ানে অসুবিধা হবে না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।